ইংলিশ প্রিমিয়ার লিগে উইকলি অ্যানালাইসিসে সকলকে স্বাগত জানাচ্ছি। এটি ইংলিশ প্রিমিয়ার লিগের নবম সপ্তাহ ছিল এবং এই সপ্তাহে বেশ কয়েকটি ব্লকবাস্টার ম্যাচ হয়েছে। আজকের ভিডিওতে কয়েকটি ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথমত ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটনের সাথে বড় জয় পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটনকে 4-2 গোলে পরাজিত করতে সক্ষম হয়। এই ম্যাচটি যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের নিজস্ব মাঠে হয়েছিল। ব্রাইটন ইংলিশ প্রিমিয়ার লিগে ডিসেন্ট একটি টিম। রিসেন্ট পারফরম্যান্স খুবই ভালো যাচ্ছে বলে বলা যাবে না। তবে ব্রাইটন কনসিডারেবলি খুবই রিজনেবল একটি টিম ইংলিশ প্রিমিয়ার লিগে এবং ম্যানচেস্টার ইউনাইটেড খুবই ভালোভাবে ওদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি ম্যানচেস্টার ইউনাইটেড 4টি গোল করতে সক্ষম হয়েছে। সেটি অনেকদিন পর কোনো একটি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড 4টি গোল করলো। যদিও ওদের ডিফেন্সিভ লাইন আপ নিয়ে অনেকটা কনসার্ন রয়েছে। বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ক্যাসেমিরো খেলতেছেন। উনি অনেকটা বয়স হয়ে গেছে ওনার। সে কারণে ডিফেন্সটা অনেকটা ব্যালেন্সড বলা যাবে না। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি টানা ৩য় জয় ইংলিশ লিগে এবং মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ওদের নিজস্ব ফর্মে আস্তে, আস্তে ফিরতেছে। পরবর্তী ২টি ম্যাচ রয়েছে এবং এই ২টি ম্যাচে যদি জয়লাভ করতে সক্ষম হয় তাহলে বলা যাবে যে ম্যানচেস্টার ইউনাইটেড সমসাময়িক যে ক্রাইসিস চলছিল সেটা উতরাতে সক্ষম হয়েছে। এই সপ্তাহের সবথেকে বড় সারপ্রাইজ এবং অনেকটা আনফরচুনেট বলা যায় চেলসির জন্য। চেলসি সান্ডারল্যান্ডের সাথে ২-১ গোলে পরাজিত হয়। চেলসি নিজস্ব মাঠের খেলা হচ্ছিল এবং সান্ডারল্যান্ড রিসেন্টলি প্রিমিয়ার লিগে প্রমোটেড হয়েছে। যদিও ঐতিহাসিকভাবে সান্ডারল্যান্ড খুবই ভালো একটি দল। কিন্তু সান্ডারল্যান্ড কিন্তু প্রিমিয়ার লিগের বাইরে অনেকদিন ছিল এবং এই নিউলি প্রমোটেড সান্ডারল্যান্ড চেলসিকে ২-১ গোলে পরাজিত করে। চেলসি একটি গোল করে এগিয়ে গিয়েছিল ম্যাচের শুরুতেই। সদ্য চেলসিতে যোগ দেওয়া গার্নাচো গোল করেছিলেন। কিন্তু পরবর্তীতে সান্ডারল্যান্ড খুবই ভালো খেলে এবং চেলসিকে ২টি গোল দিতে সক্ষম হয়, যার ফলে চেলসি ২-১ গোলে পরাজিত হলো। এই জয়ের সাথে, সাথে কিন্তু সান্ডারল্যান্ড পয়েন্ট টেবিলের উপরের দিকে চলে আসলো। এটা খুবই সারপ্রাইজিং আমার কাছে মনে হয়েছে। ৯টি ম্যাচ পরে সান্ডারল্যান্ড এখন পয়েন্ট টেবিলে ৩য় স্থানে রয়েছে এবং যদিও মৌসুমের শেষের দিকে তাদের এই অবস্থান থাকবে না আমার মনে হয়, তবে এটি অনেকটা সারপ্রাইজিং এবং এটা খুবই ভালো একটি দিক। নিউলি প্রমোটেড একটি টিমের কাছ থেকে এরকম একটি রেজাল্ট, বিশেষ করে চেলসি এই মৌসুমে খুবই ভালো খেলতেছে এবং ওদের টিম কম্পারেটিভলি সান্ডারল্যান্ড থেকে অনেক, অনেক ভালো। কিন্তু এই ম্যাচে চেলসি সেরকম ভালো খেলতে পারেনি। হয়তোবা মিড উইকে একটি ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগে, সে কারণে প্লেয়াররা অনেকটা টায়ার্ড ছিলেন। এনিহাউ চেলসি কিন্তু এই ম্যাচটি পরাজিত হয় এবং সেটি চেলসির জন্য মোটেও কাম্য ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহাম এভারটনকে ৩-০ গোলে পরাজিত করে। টটেনহাম গত ম্যাচে ভালো ফুটবল খেলতে না পারলেও এই ম্যাচে ওরা কিন্তু ৩টি গোল করতে সক্ষম হয়েছে এবং কোনো গোল কনসিড করেনি। সো এটি টটেনহামের জন্য খুবই ভালো একটি রেজাল্ট এবং এই জয়ের পাশাপাশি ইংলিশ মিডিয়াতে একটি আলোচনা হচ্ছে যে এই বছর কি টটেনহাম টাইটেল জয়লাভ করতে পারবে? এরকম একটি আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। তো কাজেই টটেনহামের জন্য খুবই ভালো রেজাল্ট বলা যায়, কারণ গত মৌসুমে টটেনহাম কিন্তু ১৬তম পজিশনে ছিল। এটা ভেরি আনফরচুনেট টটেনহামের জন্য, যার দরুন ওদেরকে কোচ পরিবর্তন করতে হয়েছে এবং নতুন কোচ আমার মনে হচ্ছে দলটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছেন। টটেনহামে কিন্তু এককভাবে বড় কোনো স্টার নেই। কাজেই টটেনহামের পারফরম্যান্সটা বলা যায় সম্পূর্ণ অ্যাজ এ টিম পারফরম্যান্স এবং এখানে কোচের অনেকটা ক্রেডিট রয়েছে। এই সপ্তাহে আরেকটি ম্যাচে বর্নমাউথ নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে পরাজিত করেছে। নটিংহ্যাম ফরেস্ট সদ্য আরেকজন কোচকে পরিবর্তন করেছে এবং এই কোচ ইউরোপা লিগে কিন্তু একটি জয় দিয়ে শুরু করেছিলেন, কিন্তু প্রিমিয়ার লিগে উনি জয়লাভ দিয়ে শুরু করতে পারেননি। এই জয়ের সাথে, সাথে বর্নমাউথ কিন্তু পয়েন্ট টেবিলে ২য় স্থানে চলে আসলো ইংলিশ প্রিমিয়ার লিগে। বর্তমানে যে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা অনেকটা সারপ্রাইজিং। নাম্বার 1 পজিশনে রয়েছে আর্সেনাল স্বভাবতই, নাম্বার 2 তে রয়েছে বর্নমাউথ এবং নাম্বার 3 তে রয়েছে সান্ডারল্যান্ড। বর্নমাউথ এবং সান্ডারল্যান্ডের পজিশনটা খুবই সারপ্রাইজিং আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে। স্বভাবতই বলা যায় বর্নমাউথ এই মৌসুমে খুবই ভালো পারফরম্যান্স দিচ্ছে। একটি জিনিস উল্লেখ করা ভালো, বর্নমাউথে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার গত মৌসুমে দল ত্যাগ করেছেন। তারপরও ওদের যে পারফরম্যান্স সেটা প্রশংসার দাবি রাখে। আরেকটি ম্যাচে লিভারপুল আবারও পরাজিত হয়েছে ব্রেন্টফোর্ডের কাছে। এটি অনেকটা সারপ্রাইজিং রেজাল্ট ছিল আমার কাছে। মনে হয়েছিল লিভারপুল হয়তোবা তাদের ফর্মে ফিরে এসেছে, কিন্তু না, ওরা ৩টি গোল হজম করেছে।
২টি গোল দিতে সক্ষম হয়েছে কিন্তু ম্যাচের শেষ দিকে লিভারপুল ড্র অথবা জয়লাভ করতে সক্ষম হয়নি। লিভারপুল প্রথম ৫ টি ম্যাচে কিন্তু একটানা জয়লাভ করতে সক্ষম হয়েছিল কিন্তু পরবর্তী ৪ টি ম্যাচে ওরা পরাজিত হয়েছে। এটি লিভারপুলের স্ট্যান্ডার্ড অনুযায়ী মোটেও কাম্য নয়। লিভারপুল একটানা ৪ টি ম্যাচে পরাজিত হয়েছে লাস্ট কবে সেটা আমার মনে নেই। লিভারপুলের অনেকটা সমস্যা রয়েছে এই মৌসুমে। এখন মনে হচ্ছে কিন্তু মৌসুমের শুরুর দিকে মনে হচ্ছিল লিভারপুল এই মৌসুমে আনডাউটেডলি ওয়ান অফ দি ফেভারিট টু উইন দ্য লিগ। ওদের বেশ কয়েকজন ভালো সাইনিং হয়েছিল। তবে আমার মনে হয়েছিল লিভারপুল একটা জিনিসে কিন্তু মিসিং আউট করছে সেটা ছিল ডিফেন্স লাইন। ডিফেন্স লাইনে ওদের আরও একজন সেন্ট্রাল ডিফেন্ডার এড করা প্রয়োজন ছিল এবং সেটা ওরা চেষ্টা করেছিল। একেবারে শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের আ ডিফেন্ডার যিনি ইংলিশ ন্যাশনাল টিমে খেলে থাকেন মার্ক গেই, ওনাকে সাইন করানোর চেষ্টা করা হচ্ছিল এবং অনেকটা কনফার্মও হয়ে গিয়েছিল কিন্তু ডেডলাইনে একেবারে শেষ সময়ে এসে ডিলটা কিন্তু কোলাপস হয়ে যায়। সেটি লিভারপুলের জন্য অনেকটা বড় একটি সেটি লিভারপুলের জন্য অনেক বড় একটি ব্লো ছিল এবং আ এই মুহূর্তে সেটাই প্রমাণিত হচ্ছে। লিভারপুল প্রতিটি ম্যাচেই কিন্তু গোল হজম করতেছে এবং ওদের ডিফেন্স লাইনসে মুঠেও ব্যালেন্স নেই। ইব্রাহিমা কোনাতে এবং ভার্জিল ভ্যান ডাইক উনারা খেলতেছেন। তবে উনাদের শার্পনেস আর আগের মতো নেই এবং আ স্ট্রাইকিং পজিশনে মোহাম্মদ সালাহর উপর অনেকটা নির্ভরশীল এই মৌসুমে। কিন্তু মোহাম্মদ সালাহ সেরকম আশানুরূপ পারফরম্যান্স দিতে পারছেন না। এই ম্যাচে আমার মনে হচ্ছিল মোহাম্মদ সালাহ বেঞ্চে থাকবেন। হয়তোবা ম্যাচের শেষের দিকে উনি আ যোগ দিবেন। কিন্তু লিভারপুলের কোচ মোহাম্মদ সালাহকে শুরু থেকেই দলের সাথে রাখেন এবং আমার মনে হয় সেটি একটি ডিসঅ্যাডভান্টেজ লিভারপুলের জন্য। কারণ এই পূর্ববর্তী যে ম্যাচটি হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাঙ্কফুর্টের সাথে সেখানে যদি লক্ষ্য করেন মোহাম্মদ সালাহ কিন্তু ১ম এ দলের সাথে স্টার্টিং 11 এ ছিলেন না। সেই ম্যাচ লিভারপুল কিন্তু ৫-১ গোলে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। এই ম্যাচে মোহাম্মদ সালাহ কিন্তু একটি গোল করেছেন কিন্তু উনি পুরোপুরি ৯০ মিনিট খেলেছেন এবং এই মুহূর্তে আমার মনে হয় লিভারপুল মোহাম্মদ সালাহকে ছাড়াই শুরু করা উচিত এবং মোহাম্মদ সালাহকে কয়েকটা ম্যাচে ব্রেক দেওয়া উচিত। উনি অটো চয়েস ফার্স্ট টিম প্লেয়ার কিন্তু রিসেন্টলি ওনার পারফরম্যান্সটা সেরকম হচ্ছে না। যার দরুন টিমের ব্যালেন্সটা অনেকটা ব্যাঘাত ঘটতেছে। পরবর্তী ম্যাচ থেকে আমি আশা করব লিভারপুলের স্টার্টিং 11 এ সালাহ থাকবেন না। উনি কয়েক ম্যাচে রেস্ট করার পর উনি পুরোপুরি যদি উনার কনফিডেন্সটা ফিরে আসে উনি স্টার্টিং 11 এ থাকতে পারেন। কারণ লিভারপুলের হাতে কিন্তু অনেক অপশন রয়েছে। এই ম্যাচে হয়তোবা আলেকজান্ডার ইসাকের একটু ইনজুরি ছিল কিন্তু উনাদের হাতে আরও অপশন রয়েছে। উনি নতুন একজন প্লেয়ার এনগুমোকে খেলাতে পারতেন অথবা ফেডেরিকো কিয়েসাকে খেলাতে পারতেন। অথবা ডমিনিক সবোসলাইকেও এই পজিশনে খেলাতে পারতেন। কারণ উনার হাতে অপশনের অভাব নেই। তারপরও যেহেতু মোহাম্মদ সালাহ একজন প্রুভেন প্লেয়ার, উনি লাস্ট মৌসুমের টপ স্কোরার ছিলেন। সেজন্য হয়তোবা আর্নে স্লট উনার উপর এখনো ভরসা রাখতেছেন। কিন্তু অনেকটা টু লেট হয়ে যাচ্ছে। কারণ গত ৪ টি ম্যাচে কিন্তু লিভারপুল পরাজিত হয় এবং ৪ টি ম্যাচেই কিন্তু মোহাম্মদ সালাহ স্টার্টিং 11 এ ছিলেন এবং এখান থেকে শুধুমাত্র একটি গোল করতে সক্ষম হয়েছেন। কাজেই লিভারপুলের ফর্মে ফিরতে আসতে হলে মোহাম্মদ সালাহকে একটু ব্রেক দিতে হবে এবং ওনাদের ডিফেন্স লাইনে ইব্রাহিমা কোনাতেকে রেস্ট দিয়ে জো গোমেজকে নিয়ে আসা উচিত। কারণ আ বর্তমানে আর্নে স্লট যে স্টাইলে লিভারপুলকে খেলাচ্ছেন সেখানে অনেকটা আমার মনে হচ্ছে না যে ইব্রাহিমা কোনাতে বেস্ট ফর্মে রয়েছেন এই ফরমেশনে। কাজেই কোনাতেকেও একটু ব্রেক দেওয়া উচিত। আশা করা যায় লিভারপুল পুরোপুরি ফর্মে আবারও ফিরে আসবে। কারণ এটি মোটেও ভালো দেখাচ্ছে না যে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স টিম এই মৌসুমে একটানা ৪ টি ম্যাচ পরাজিত হলো। আরেকটি ম্যাচে অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার সিটিকে পরাজিত করেছে। এই ম্যাচটি ম্যানচেস্টার সিটির জন্য খুবই কঠিন একটি ম্যাচ ছিল। কারণ ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে জয়লাভ করার রেকর্ড খুবই কম। বিশেষ করে পেপ গার্দিওলার অধীনে যখন উনাই এমেরি অ্যাস্টন ভিলাকে টেক ওভার করেন তারপর থেকে কিন্তু ম্যানচেস্টার সিটিকে ওরা হরহামেশাই হারিয়ে আসছিল। এই মৌসুমেও তার ব্যতিক্রম করেনি। ম্যানচেস্টার সিটিকে ওরা ১-০ গোলে পরাজিত করেছে। এই ম্যাচটি ম্যানচেস্টার সিটির জন্য খুবই বাজে একটি ম্যাচ ছিল। ওরা চেষ্টা করেছে গোল করার জন্য কিন্তু ফাইনালি গোল হয়নি। ম্যাচের শেষের দিকে আর্লিং হালান্ড একটি গোল করেছিলেন কিন্তু অফসাইডের কারণে সেটা বাতিল হয় এবং ম্যানচেস্টার সিটির জন্য খুবই হতাশাজনক একটি পারফরম্যান্স।
অনেকে মনে করতেছিলেন যে ম্যানচেস্টার সিটি হয়তোবা ওদের খারাপ সময়টা কাটিয়ে উঠতেছে। কিন্তু বড় টিমের সাথে খেলা হওয়ার পর বোঝা গেল যে ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইনে এখনো সমস্যা রয়েছে এবং ওদের আ ক্রিয়েটিভ মিডফিল্ড পজিশনে ওদের সমস্যা রয়েছে। কারণ ডি ব্রুইনে এখন ম্যানচেস্টার সিটিতে নেই। কাজেই এই পজিশনে এরকম একজন প্লেয়ারকে ম্যানচেস্টার সিটি খুবই মিস করতেছে। এবং ডিফেন্স লাইনে ওদের যে গত বছরের যে সমস্যা ছিল, এই বছরের শুরুর দিকে সেটা দেখা যাচ্ছিল এবং স্টিল নাও সেটা রয়েছে। কাজেই ম্যানচেস্টার সিটি এই মৌসুমে কতদূর যেতে পারবে সেটা অনেকটা প্রশ্ন রয়েছে। কারণ কয়েক ম্যাচ আগেও ওরা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর সাথে ড্র করেছে এবং অ্যা প্রিমিয়ার লিগে আবার আরেকটি পরাজয়। কাজেই আ এই মৌসুমে আর্সেনালের জন্য সুবর্ণ একটি সুযোগ রয়েছে ওরা এই চ্যাম্পিয়নশিপ জয়লাভ করার। কারণ আর্সেনাল এই সপ্তাহেও আবার জয়লাভ করেছে। ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করেছে। এই ম্যাচে গত মৌসুমে ক্রিস্টাল প্যালেসের প্লেয়ার ইজি উনি গোল করেছেন উনার সাবেক টিমের বিপক্ষে। এটি ক্রিস্টাল প্যালেসের এগেইনস্টে ১ম ম্যাচ ছিল এবং ১ম ম্যাচেই উনি ম্যাচ উইনিং গোলটি করতে সক্ষম হন। এই মৌসুমে আর্সেনাল খুবই ভালো খেলতেছে এবং এই মুহূর্তে ওরা নাম্বার 1 পজিশনে রয়েছে এবং অন্যান্য যে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির সাথে ওদের পয়েন্টের ব্যবধান প্রায় ৭ বা ৬ এরকম রয়েছে। কাজেই আমি এখনো মনে করি ওদের মেইন কম্পিটিটর হবে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি এবং মেবি ম্যানচেস্টার ইউনাইটেড। কাজেই এই সমস্ত টিমের সাথে ওদের যে পয়েন্টের ব্যবধান সেটি খুবই ভালো দেখাচ্ছে আর্সেনালের জন্য। এবং আমার মনে হয় এই মৌসুমটি ওদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে ওরা জয়লাভ করার। আ আর্সেনালের একটি সমস্যা রয়েছে একেবারে মৌসুমের শেষের দিকে গিয়ে ওরা চোক করে যখন ভালো পারফরম্যান্স দেওয়ার কনসিস্টেন্টলি ভালো পারফরম্যান্স দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেখানে গিয়ে ওরা কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে না। সেটা সময়ই বলে দেবে। তবে এই মৌসুমে ওদের গোল্ডেন অপরচুনিটি রয়েছে। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের ৯ টি ম্যাচ সম্পন্ন হয়েছে এবং এই ৯ টি ম্যাচ সম্পন্ন হওয়ার পর আর্সেনালকে খুবই ভালো একটি পজিশনে দেখা যাচ্ছে। পরবর্তী উইকে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।